হির্নিয়া। উজ্জয়িনী আর মান্দাসোরের মাঝামাঝি মাঝারি একটা স্টেশন। রাত 12টা হবে। ভোরের আগে ট্রেন নেই। পাশে এসে বসলেন ডাক্তার মালহোত্রা। সেন সাহেব, একটা সিগারেট খান? সিগারেট নিলেন সেন সাহেব। আধা অন্ধকারে সুনুপুন ধূম্রচক্র বানাতে লাগলেন মালহোত্রা। কিছুক্ষণ গেল। মালহোত্রা বললেন, সেন সাহেব, একটা গল্প শুনবেন? আপনি বলবেন? নিশ্চয়। মন্দ কি? হেলান দিয়ে বললেন সেন সাহেব। হির্নিয়াতে নতুন হাসপাতাল খোলা হলো। এক্স-রে যন্ত্র বিক্রি করেন সেন সাহেব, ডেনমার্কের একটা ফার্মের প্রতিনিধি হিসেবে। তাই তাকে খবর দিয়েছিলেন মালহোত্রা। উজ্জয়িনী থেকে তাকে আনিয়ে হাসপাতালের মেশিনটা বিক্রি করিয়ে দিলেন আজ। 16,000 টাকায় বিক্রি হলো। কমিশন পাবেন সেন সাহেব। তাছাড়া যশোবন্তী দেবীর সঙ্গে আলাপ হলো। তার টাকাতেই হাসপাতাল হয়েছে, মেশিনও কেনা হলো। মহিলার সঙ্গে সেন সাহেবের সময়টা ভালোই কেটেছে। ভরসা মিলেছে যশোবন্তী দেবী অদূর ভবিষ্যতে যেখানে যেখানে টাকা দিয়ে মেশিন কিনে দেবেন, সেখানেই সেন সাহেবের ডাক পড়বে। মালহোত্রা আগাগোড়াতেই ছিল। শুধু যশোবন্তী দেবীর সঙ্গে কথা বলার সময় কোথায় যেন সরে পড়ল। খামখেয়ালি লোক, তার মনের কথা বুঝল মালহোত্রা। বলল, ভাবছেন আমি সরে পড়লাম কেন? সেটাই তো গল্প। সেন সাহেব, আপনি জানেন না, যশোবন্তীকে আমি যে এড়িয়ে গেলাম, তাতে বেঁচে গেল যশোবন্তী। নয়তো লজ্জা পেয়ে যেত, মাথা নিচু হয়ে যেত। আমি ওর লাজ রাখলাম সেন সাহেব, সরে এলাম। 20 বছর আগে আমি ওকে শেষবার দেখেছিলাম জয়পুরের কাছে একটা ছোট্ট গ্রাম। রাত হবে 1টা, ঠিক এই রকম রাত। সেন সাহেব, অল্প অল্প বৃষ্টিও ছিল। আমার ঘরের দরজা খুলে ঢুকেছিল যশোবন্তী। আমার পা ধরে কেঁদেছিল। বলেছিল, একটু বিষ দাও ডাক্তারবাবু, আমার সব জ্বালা জুড়িয়ে যাক। আমি যে আর সহ্য করতে পারি না। আমি পারিনি সেন সাহেব, আমি পালিয়ে এসেছিলাম। বলেছিলাম, আমাকে তুমি জড়াচ্ছ কেন যশোবন্তী? আমাকে তুমি জড়াচ্ছ কেন যশোবন্তী? ও বলেছিল, নয় তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো ডাক্তার সাহেব। বুঝে দেখুন সেন সাহেব, আজ আপনি যশোবন্তীকে দেখলেন, ওর বয়স হয়ে গিয়েছে 45। তখন ওর বয়স 25। রূপ তো আপনি দেখলেন নিজের চোখে। ওর যৌবনের জলুসের কথা ভাবুন। আমার বয়স তখন 30। যশোবন্তী কাঁদছে অঝরে আমারই পায়ের কাছে বসে। ও পাশের ঘরে তার স্বামী মৃত্যুশয্যায়, ছোট ছেলে রয়েছে। হঠাৎ কেমন ভয় পেয়ে গেলাম। মনে হলো যশোবন্তীর কাছ থেকে এখনই যদি সরে যেতে না পারি, তাহলে ধরা পড়ে যাব। আমার মনটা দেখে ফেলবে যশোবন্তী, জেনে যাবে আমি আমার মৃত্যু পথযাত্রী বন্ধুকে বাঁচাতেই শুধু আসিনি। যশোবন্তীর সাহচর্যের প্রলোভনও আমার ছিল। দৃঢ় হয়ে উঠলাম। বললাম, মাঝরাতে রঙ্গালাপ করতে এসো না আমার সঙ্গে, সময় নেই আমার। হঠাৎ দরজায় ঠক ঠক করে শব্দ হলো। বুক শুকিয়ে গেল আমার। গোরা রাজপুত পরিবার। মেয়েরা দিনে মানে স্বামীর সঙ্গে দেখা করে না। যশোবন্তীর শ্বশুর বাড়িতেও বিধিনিষেধের অন্ত নেই। সেখানে মাঝরাতে বাড়ির বড় বউয়ের সঙ্গে আমি ডাক্তার হয়ে এমন ঘনিষ্ঠ হয়ে বসে আছি। ভেবে দেখুন কি পরিণতি হতে পারত। বাঁচিয়ে দিল যশোবন্তী। এক মুহূর্তে কেমন করে বদলে গেল। আমার পায়ে লুটিয়ে পড়ে কেঁদে উঠল। আমার স্বামীকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, আমার স্বামী ছাড়া আমার শ্বশুরের কেউ নেই। বুড়ো বাপ মা মরে যাবে ডাক্তারবাবু, আমি আত্মহত্যা করব। অপূর্ব অভিনয়।
পাথর হয়ে গেছি আমি। দরজা ঠেলে ঢুকলেন নবলের বাবা, যশবন্তীর শ্বশুর। একখানা দরজা জোড়া বিশাল শরীর, চুল গোঁফ দাড়ি সব পাকা। ঢুকে যশবন্তীকে দেখে ডাকলেন, যশবন্তী, বেটি পাগল হয়ে গিয়েছিস? কি করছিস বল? ডাক্তারবাবু কি করবে? যশবন্তী আকুল হয়ে শ্বশুরের পা জড়িয়ে ধরল। পাল্টা পিতাজি, ডাক্তারবাবু দেবতা, আপনি বলুন আপনার ছেলেকে বাঁচিয়ে দিতে। কান্নায় আকৃষ্ট হয়ে এসে দাঁড়িয়েছিল যশবন্তীর ছেলে। তার দিকে চেয়ে চোখে কি ভাব খেলে গেল যশবন্তীর। দেখে আমি তাজ্জব হয়ে গেলাম সেন সাহেব। ঘৃণা স্পষ্ট দেখলাম। ঘৃণা জ্বলে উঠল তার অশ্রু ভেজা চোখে। সমান ঘৃণা আর একটু তাচ্ছিল্য দিয়ে আমার দিকেও তাকালো সে। চাহনির একটা ঝিলিক মাত্র, তারপরেই ঘোমটা টেনে বেরিয়ে গেল যশবন্তী। তার দিকে চেয়ে মাথা নাড়লেন শ্বশুর, বললেন, পাগলি। আমার ভয় তখনও কাটেনি। ভাবলাম ভোর হলে আর এখানে নয়। কিন্তু ভোরবেলা জয়পুর থেকে ডাক্তার সেহগাল এলেন। দুজনে পুরো দিনভর লড়লাম একটা ভারী ডোজের মরফিয়া খাওয়া আধমরা রোগীর সঙ্গে। সন্ধ্যা বরাবর নিশ্চিত হলাম, জানলাম বেঁচে উঠবে নবল। রাতেই চলে এলাম। যখন আমরা দুজন বেরিয়ে আসছি তখন ঢাকঢোল বেজে উঠল বাড়িতে। ঢাকঢোল বাজিয়ে সেজে গুজে চলেছে যশবন্তী রানীর মতো। স্বামী বেঁচে গেল জেনে বুকের রক্ত দিয়ে মন্দিরে পুজো দিতে চলেছে। দেখে ভয় হলো আমার। মনে হলো কি সাংঘাতিক মেয়ে এই যশবন্তী। সবটাই তার অভিনয়। নইলে যে স্বামীর সঙ্গ তার কাছে অসহ্য, যার ভয়ে সে নিরন্তর শঙ্কিত, তারই কল্যাণ কামনায় বুকের রক্ত দিয়ে পুজো দেয় যশবন্তী। চলে এলাম আমি। জোরে জোরে সিগারেট টানতে লাগলো মালহোত্রা। বলল, সেন সাহেব, একটা কথাও আপনি বুঝবেন না যদি না আপনাকে ওদের পুরো ইতিহাসটা বলি। নবল আর যশবন্তীর জীবন নিয়ে গল্প হতো না সেন সাহেব, যদি না কুয়ার সাহেব এসে পড়তো তার মধ্যে। সেন সাহেব বললেন, শ্যামগড়ের কুয়ার সাহেব? তার নামেই তো হাসপাতালটা উৎসর্গ করেছেন যশবন্ত দেবী, তাই না? হ্যাঁ, নইলে জমবে কেন বলুন? মালহোত্রার কণ্ঠ কিন্তু ব্যঙ্গ নেই, আছে একটু বিষাদ মিশ্রিত বিস্ময়। বললেন, সেন সাহেব, যশবন্তী আর নবল পাশাপাশি গায়ের ছেলে মেয়ে। যশবন্তীর বয়স যখন 8 আর নবলের বয়স 13, তখনই বিয়ে হয় ওদের। ওদের বিয়ের নিয়ম জানেন তো? শৈশবে হয় বিয়ে, তারপর বর কনে দুজনের বয়স হলে আবার অনুষ্ঠান উৎসবের পর ঘর করতে আসে মেয়ে। যশবন্তীর বাবা কুলে সম্মানে বড়, শিশুদিয়া ঘরের রক্ত আছে শরীরে। অবশ্যই পয়সার সচ্ছলতা তার নেই। নবলের বাবা বংশমর্যাদায় সমকক্ষ নন বৈবাহিকের, তবু তিনিও মানি ঘরের ছেলে। তাছাড়া তিনি জয়পুরের পাশ করা উকিল। গ্রামে জানেন তো, মামলা করবার নেশা আছে মানুষের। তাছাড়া খুন জখম সহজেই হয়। কাজেই নবলের বাবা সহজেই পয়সা কামাতে লাগলেন। জমি হলো, মোষ কিনলেন, ইদারা দিলেন বাপ মায়ের নামে। তারই এক ছেলে নবল। ছেলেকে জয়পুরের বনেদি স্কুলে রেখে পড়ালেন ঠাকুর সাহেব। বংশমর্যাদার যেটুকু কমতি ছিল, যশবন্তীর সঙ্গে ছেলের বিয়ে দিয়ে সেটা কায়েম করলেন। নবল কলেজে পড়তে এলো আমাদের সঙ্গে। 18 বছর বয়স, পড়াশোনায় ভালো। তবে কলেজে পড়তে তার মার আপত্তি। যথেষ্ট পড়েছে, আর পড়ে কি হবে? এবার দোহারা করে বউ আনবেন তিনি ঘরে। গ্রামে এসে বসবে নবল। বাপ যা জমি জমা করেছেন তাই দেখবে, বাপের সঙ্গে কাজ করবে। নবলের বাবার মতলব অন্য রকম। ল পড়াবেন নবলকে।
তার ডবল রোজগার করবে নবল। চায় তো বিলেতে যাবে, চায় তো দিল্লি বোম্বাই যেখানে খুশি প্র্যাকটিস করবে। নবলের বিয়ে নিয়ে খেপাতাম আমি কাশ্মীরের ছেলে। শৈশবের বিয়ে আমার দেশে বেনজির নয়, কিন্তু আমি তো বিয়ে করিনি। নবলকে ঠাট্টা তামাশা করতাম। দোহারা হবার আগে নবেল চলে গেল কায়ে। আমাদের সব নেমন্তন্ন করে গেল। ছাত্রজীবন হই হই করে গেলাম আমরা 5 জন। আমাদের নিতে হাতি এলো স্টেশনে। নবল এলো ঘোড়া চড়ে। জয়পুর থেকে 70 মাইল তো নয়, যেন 700 মাইল দূরে এসেছি আর 200 বছর পিছিয়ে গিয়েছি। ঠাকুর সাহেবের ছেলের দোহরায় জয়পুর থেকে কলেজের ছোকরারা এসেছে খবর পেয়ে ক্ষেতের চাষিরা সকৌতকে দেখল চেয়ে চেয়ে। বউ এলো পরদিন। সন্ধেবেলা আতশবাজি পুড়িয়ে বোমা ফুটিয়ে পালকিতে বউ বসিয়ে নিয়ে এলো নবল। আমার বন্ধু বান্ধবরা মিলে বউয়ের জন্য উপহার এনেছিলাম। জেদ ধরলাম বউয়ের হাতে দেব। নবলের বাবা মা অন্যদের আপত্তি উপেক্ষা করলেন। উপহার নিয়ে গেলাম তাদের সঙ্গে আমরা কজন। ভেতরের ঘর, নিচু দরজার ঘরটা আধার আধার। ডায়নামো বসিয়ে ইলেকট্রিক এনেছেন নবলের বাপ। ছেলে বউয়ের জন্য ঘর সাজিয়েছেন নতুন ফার্নিচারে। খাটের উপর জড়সড় হয়ে বসেছিল যশবন্তী। মাথার উপর দিয়ে বুক অবধি ওড়না, লজ্জায় মাথা আরও নিচু। নবলকে বললাম, ভাবির মুখ না দেখালে হবে না। অতর্কিত ঘোমটা তুলে দিল নবল। মুগ্ধ হয়ে গেলাম আমরা। একটু সম্ভ্রম জাগায় এমন চেহারা। 16 বছর বয়স হলে কি হয়, বেশ মর্যাদা ও গাম্ভীর্য আছে মনে হলো। স্মিত ও সলজ্জ হেসে নমস্তে জানালো, উপহার নিল। অল্প স্বল্প ঠাট্টা তামাশা করে চলে এলাম আমরা ফিরলাম পরদিনই। নবল রয়ে গেল। তারপর পাশ করে বেরিয়ে গেলাম আমি। নবল মাঝে মাঝে চিঠি লিখত। যশবন্তীর কথায় তার অর্ধেকটা ভরা থাকত। যশবন্তী ঘরে আসবার পর থেকে তাদের সুখ সমৃদ্ধি বেড়ে চলেছে। খুব ভাগ্যবতী মেয়ে, সন্দেহ নেই। আমাদের যাবার জন্যও লিখত। কিন্তু ছাত্র জীবনের ব্যাপার জানেন তো, একটার পর একটা হুজুগ নিয়ে জড়িয়ে পড়লাম আমরা। সরকারি টাকায় পড়ছিলাম আমি। ডাক্তারি পড়তে চলে এলাম বোম্বাই। 5টা বছর কোথা দিয়ে চলে গেল। বম্বে থেকে খান্ডালায় গিয়েছি। পুনা ফিরতি নেমেছি 2 দিনের জন্য। আমরা 3 জন। আমার বন্ধু ডাক্তার কার্লেকার, মিসেস কার্লেকার আর আমি। কার্লেকারদের বন্ধু পারেখের বোর্ডিং হাউসে উঠেছি। আমার পাশে 3খানা ঘরের 1খানা সুইট। জানলাম নিয়েছেন কোনো একজন দেবনাগ। পৌঁছে আমরা চলে এলাম স্টেশনে। স্টেশনের খাবার ঘরে খেলাম। বেড়াতে গেলাম লোনাভলা। ফিরতে ফিরতে 12টা বাজল। কার্লেকাররা ঘুমোতে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছি। শরৎকাল। খান্ডালায় সেই রাতটা আমার এমন চমৎকার লাগলো। বাড়ির পেছনে পাহাড়, পাহাড়ের ঢালু গায়ে বাড়ি, পরিষ্কার বাতাস। সবে বর্ষা শেষ হয়েছে। পাহাড়ের গা দিয়ে ঝরে পড়ছে অসংখ্য ঝর্ণা। পশ্চিম ঘাটের ওটা একটা চমৎকার বৈশিষ্ট্য সেন সাহেব, না দেখলে বুঝবেন না। ঝর্ণার শব্দ আসছে কানে। আর ফুল সেন সাহেব, ফুলে ফুলে নিচু হয়ে পড়েছে রাতকি রানী আর কুর্চি ফুলের গাছ। এক আকাশ তারা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ কানে এলো আমার পাশের বন্ধ দরজার পেছন থেকে মেয়ের গলায় ফুপিয়ে কান্নার শব্দ। আমি আর সহ্য করতে পারি না। তুমি মেরে ফেলো আমাকে, বলো আমার কি দোষ। পুরুষের ক্রুদ্ধ ও চাপা কণ্ঠে তর্জন শোনা গেল। তারপর হঠাৎ থেমে গেল কান্না। বুঝলাম আমার এখানে বলবার বা করবার কিছু নেই। ঘরে চলে এলাম।
কিন্তু অদ্ভুত কৌতূহল হলো মনে। সকালে চায়ের টেবিলে পৌঁছতে দেরি হয়ে গেল। ঢুকলাম যখন, তখন আলাপ হলো আমার পাশের ঘরের অতিথির সঙ্গে। মাথা নিচু করে কাগজ দেখছিলেন ভদ্রলোক, কাঁচা পাকা মেশানো চুল। মুখ তুলল যখন, অবাক হয়ে গেলাম। আমার বন্ধু নবল। তখন মনে পড়ল নবল সিং দেবনাথ ছিল তার পুরো নাম। যশবন্তীকে দেখলাম, শুধু আমি নয়, ঘরের সব কজনই তাকিয়ে দেখল। সেই গ্রামীণ মেয়ের সহজ ভাব নেই। পুরো সাদা রেশম আর হিরে পড়েছে যশবন্তী, আরও অনেক সুন্দর হয়েছে সে, কিন্তু চোখের নিচে কালি, বিষণ্ণ চাহনি। আমার মনে হলো কোনো একটা ভয়ের ছায়া দেখলাম তার চোখে। নবলের চেহারাই বা কি হয়ে গিয়েছে, চোখের নিচে কালি, কপালে রেখা, চুল কাঁচা পাকা। যশবন্তীর হাত ধরে ঢুকলো একটি বাচ্চা ছেলে, ধবধবে রং, লাল চুল, চমৎকার দেখতে। বয়স হবে বছর 2। নবল কেমন একটা অভদ্র আর দৃঢ় ব্যবহার করলো যশবন্তীর সঙ্গে। তার নির্দেশে যশবন্তী নমস্কার করলো আমাকে। আমাকে দেখে নবল যেন অকুলে কুল পেয়েছে মনে হলো। ঘরে নিয়ে গেল আমাকে। একখানা ছোট খাট, খাটের নিচে দেখলাম কয়েকটা বোতল। নবল স্বীকার করলো, হ্যাঁ, সে প্রচুর মদ খাচ্ছে ইদানিং। বলল, মালহোত্রা, আমি কাপুরুষ, নইলে খুন করতাম কুয়ার সাহেবকে, তারপর আত্মহত্যা করতাম আমি, তাও পারছি না, অথচ যশবন্তীকে কষ্ট দিচ্ছি। বিশ্বাস করো মালহোত্রা, আমার বেঁচে থাকবার কোনো অধিকার নেই। দরজায় এসে দাঁড়ালো যশবন্তী, বলল, আবার তুমি? আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। বলল, ছি ছি, ডাক্তার সাহেব তোমার বন্ধু, তার সামনে। হঠাৎ কেঁদে ভেঙে পড়ল যশবন্তী। আর আশ্চর্য কি, নবল দৃঢ় কণ্ঠে বলল, যাও যশবন্তী, আমার সামনে থেকে যাও তুমি। তার কথা শেষ না হতেই বেরিয়ে গেল যশবন্তী। আমি বললাম, নবল, তুমি এতখানি নিচে নেমে গিয়েছ, তোমার স্ত্রীকে আমার সামনে অপমান করছো। বেরিয়ে এলাম আমি। পাশের ঘরের দরজা বন্ধ, নইলে ক্ষমা চাইতাম যশবন্তীর কাছে। কিন্তু নবল আমার পেছন পেছন এলো, বলল, মালহোত্রা, আমার কথাগুলো শোনো, আমি পাগল হয়ে যাচ্ছি, জ্বলে যাচ্ছি, আমি জ্বলে যাচ্ছি, আর তুমি দেখছো সামাজিক আদব কায়দা। তার কণ্ঠে একটা মিনতি ছিল, চোখে ছিল একটা সকরুণ বিষাদ। সেন সাহেব, আপনি কি বলবেন জানি না, আমি ঠেলতে পারলাম না নবলের অনুরোধ। পেছনে পেছনে গেলাম তার ঘরে। আর কি জানেন, কৌতূহল, তা সে যতই ভালগার মনে করুন না কেন, দুর্দম্য হয়ে উঠেছে ততক্ষণে। নবল আর আমি চলে গেলাম পাহাড়ের গায়ে। দুটো বড় পাথরের ছায়ায় বসলাম। নবল বলতে লাগলো তার কথা। বড় আশ্চর্য কথা সেন সাহেব, রাজস্থান কতখানি প্রাচীনপন্থী আর অনুন্নত তা তো দেখেছেন আপনি। যেমন গরিব দেশ, তেমনি গোঁড়া সমাজ। অনেক কানুন এদের মধ্যে শত শত বছর চলে আসছে, আজও তার পরিবর্তন হয়নি। এই এখন 1957 সালে যা দেখছেন, 20 বছর আগে তো এরকম ছিল না। কীরকম ছিল আপনি ঠিক বুঝবেন না সেন সাহেব। বাংলাদেশের সঙ্গে তার কোনো মিল নেই। যশবন্তী আর নবল খুব সুখী হয়েছিল। নবল শেষ অবধি জয়পুরে বসেছিল উকিল হয়ে, মাঝে মাঝে গ্রামে আসতো। যশবন্তীর সঙ্গে কথা ছিল এবার তাকেও জয়পুরে নিয়ে যাবে। এমনই সময় শীতের মুখে নবলদের গ্রামের কাছে তাঁবু ফেললেন শ্যামগড়ের কুয়ার সাহেব বনবীর সিং। ওরা বুঝি রাঠোর, নবলের পিতৃপুরুষ, আসলে শ্যামগড়ের প্রজা। তাদের বর্তমান গ্রাম হচ্ছে বিবাহ সূত্রে পাওয়া। নবলের বাবা নেমন্তন্ন করে
কুয়ার সাহেবকে নিজের বাড়িতে আনলেন। যশোবন্তীকে নিয়ে গেলেন প্রণাম করাতে। রাজার প্রতি আনুগত্য ওরা কেমন করে প্রকাশ করে জানেন তো? লম্বা হয়ে মাটিতে শুয়ে সাটাঙ্গে প্রণিপাত করে, অন্নদাতা প্রাণদাতা বলে আর নমস্কার করে। তাছাড়া বিয়ের আগেই বরকে রাজবাড়ি ঘুরিয়ে আনবার নিয়ম আছে, বিয়ের পর বউকে যদি সম্ভব হয়। খুব সেজে গুজে গেল যশোবন্তী, প্রণাম জানালো। মুখ দেখলেন কুয়ার সাহেব, বললেন, ঠাকুর সাহেব আশীর্বাদ আমি পাঠিয়ে দেব। পরে আর একদিন এমনি এলেন হঠাৎ, বললেন তার তাঁবুতে নাকি স্টোভটা খারাপ হয়ে গিয়েছে, স্টোভ একটা ঠাকুর সাহেবকে দিতে হবে। 2 দিন যেতে না যেতে ঠাকুর সাহেবকে ডেকে পাঠালেন কুয়ার সাহেব তার তাঁবুতে। যে প্রস্তাবটা জানালেন সেটা আপনার কানে খুব আশ্চর্য লাগবে সেন সাহেব, কিন্তু মানুষকে আপনি দয়া করে বুঝবেন তার দেশ কাল বা সংস্কার দিয়ে। সোজাসুজি জানিয়েছিল যশোবন্তীকে খুব ভালো লেগেছে তার। আর তখন পর্যন্ত কি জানেন, রাজোয়ারা ঘরের সঙ্গে যোগাযোগ হওয়া আর তার ফলে সন্তান হওয়া খুব একটা বেঞ্জিন নয়। এইসব সন্তানদের বলা হয় ক্ষেত্রপুত্র, আর তার ফলে মেয়েটির প্রতিকূল উচ্চ সম্মান পায়। কুয়ার সাহেবের প্রস্তাব শুনে বৃদ্ধ ঠাকুর সাহেব বলেছিলেন তার আগে বউকে তিনি কেটে ফেলে দেবেন। কুয়ার সাহেব 2 বার ভেবে দেখতে অনুরোধ করেছিলেন, বলেছিলেন অজস্র সম্পদ সম্মান সবই পাবে যশোবন্তী। আর এমন নয় যে এই ঘটনার কথাই প্রথম শুনছেন ঠাকুর সাহেব। ঠাকুর সাহেব গম্ভীর হয়ে ফিরলেন বাড়ি, যশোবন্তীকে ডেকে পাঠালেন। তার দিকে কেমন নতুন দৃষ্টিতে তাকালেন, কি বলতে চেয়েও বলতে পারলেন না। পরদিনই তাঁবু থেকে ক্ষমা চেয়ে চিঠি পাঠালেন কুয়ার সাহেব। অন্যায় হয়ে গিয়েছে তার, যেন ক্ষমা করেন ঠাকুর সাহেব, তাছাড়া চলেও যাচ্ছেন তিনি। তাঁবু উঠিয়ে যেদিন চলে গেলেন কুয়ার সাহেব, সেদিন সন্ধেবেলা ঠাকুর সাহেবের মাস্তুতো ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলেন নবলের মা যশোবন্তীকে নিয়ে। পাঠকজি ভজন গাইবেন জেনে বউকে পালকি দিয়ে পাঠিয়ে দিলেন। রাত তখন 8টা হবে, রাত 8:30। ঠাকুর সাহেব উঠোনে বসে মামলার কথাবার্তা বলছেন লোকজনের সঙ্গে। পালকি বাহকরা 4 জন ছুটে এলো, লম্বা হয়ে শুয়ে পড়ল ঠাকুর সাহেবের পা ধরে। সর্বনাশ হয়ে গিয়েছে, মোটর গাড়ি তাদের পথ রুখেছিল, ধরে নিয়ে গেছে বহুজিকে। ভয় পেয়ে নেমে দাঁড়িয়েছিলেন বহুজি। তার পরের কথা বলে কি হবে বলুন? অন্যত্র কি হতো জানি না, এখানে ঠাকুর সাহেবকে দোষ দিল অনেকেই। বলল অনেকেই রাজোয়ারা ঘরে যোগাযোগ স্থাপন করাকে গৌরব বলে মানে, তার ক্ষেত্রেই বা তার ব্যতিক্রম হবে কেন? সমাজকেই ভয় ছিল ঠাকুর সাহেবের। সমাজের মনোভাব তিনি বুঝলেন, আশ্বস্ত হলেন। নবলের কথা যুক্তি দিয়ে বুঝলেন নবলের আর একবার বিয়ে দেওয়া চলবে। আর যশোবন্তী? প্রশ্ন করলেন সেন সাহেব। যশোবন্তীর কথাই ভাবুন। 7 দিন বাদে রাত 10টায় ধূলি ধূসর একখানা গাড়ি এসে দাঁড়ালো দরজায়। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে নামল যশোবন্তী। খবর পেয়ে তৈরি ছিলেন ঠাকুর সাহেব। তাকে দেখে মাটিতে লুটিয়ে পড়তে গেল যশোবন্তী, কিন্তু তাকে তুলে ধরলেন ঠাকুর সাহেব। তিনি ভৎসনা করলে বুঝতো যশোবন্তী, মারলেও আশ্চর্য হতো না, কিন্তু তার ব্যবহারে স্তম্ভিত হয়ে গেল সে। তারপর কয়দিন ধরে নাকি 1000টা যাগ যজ্ঞ পূজা হোম চলল। দলে দলে সবাই দেখতে এলো যশোবন্তীকে। উদ্ভ্রান্ত হয়ে গেল যশোবন্তী, কাঁদতেও ভুলে গেল সে। একটা জান্তব কৌতূহলে নিষ্ঠুর হয়ে উঠল মেয়েরা। বউরা জিজ্ঞাসা করল রাজা সাহেবের ঘরকন্যা কীরকম। বর্ষীয়সীরা অবাক হয়ে বললেন, এ তো সেই পুরনো কলঙ্ক। আর লজ্জার কথা কি গৌরবের কথা ভেবে দেখুন। অলঙ্কার এলো প্রস্থে প্রস্থে শ্যামগড় থেকে, এত জমি মিলল যে নিজেই ছোটোখাটো সর্দার বনে গেলেন ঠাকুর সাহেব। কিন্তু যশোবন্তীর কথা ভাবুন,
তারপরে জানা গেল সন্তান সম্ভাবিতা যশোবন্তী। খবর পেয়ে নবল এলো। আনন্দিত হয়ে উপহার নিয়ে তাকে ডেকে নিয়ে গেলেন ঠাকুর সাহেব। নবল আমাকে বলল, আমি যশোবন্তীকে খুন করতে পারতাম মালহোত্রা, কিন্তু কিছুই পারলাম না। আমি ক্ষেপে গিয়েছিলাম, বাবাকে বলেছিলাম কুত্তা, আর বলেছিলাম যশোবন্তীকেও খুন করব, সেই কুয়ারকেও খুন করব। তুমি জানো না মালহোত্রা, অপমান করে কথা বলেছে বলে বাপ ছেলের মধ্যে খুনোখুনি হয়ে গিয়েছে, এ নজির বিরল নয় আমাদের দেশে। যশোবন্তীর ঘরে ঢুকলাম, তখন দুজনে মুখোমুখি দাঁড়ালাম। থমকে গেলাম। এসে যশোবন্তী নয়, একে আমি চিনি না। সর্বাঙ্গে হৃদয় মুক্ত, চোখে একটা অদ্ভুত দৃষ্টি, আহত ভয়ার্ত তীব্র। আমি দাঁড়িয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে আমি কিরকম হয়ে গেলাম মালহোত্রা। যশোবন্তী টলে পড়ে যেত, আমি ধরে ফেললাম। কাঁদতে লাগলো যশোবন্তী, বলতে লাগলো, খুন করো আমাকে, তুমি মেরে ফেলো, আমি কলঙ্কিত। কলঙ্কিত যশোবন্তী? মালহোত্রা, কি রূপসী যে লাগতো যশোবন্তীকে। মনে হলো এমনি করে যদি আমাকে জড়িয়ে ধরে কাঁদে যশোবন্তী, তাহলে তার সব কলঙ্ক ক্ষমা করতে পারবো আমি। বলো মালহোত্রা, আমি কি কাপুরুষ নই? কি অন্ধ সত্তা বলো আমার। আমি নিজেই নিজের কাছে হেরে গেলাম মালহোত্রা। সেন সাহেব তারপর নবল যশোবন্তীকে নিয়ে চলে এলো জয়পুর। স্বামী যে তাকে ক্ষমা করবে তা ভাবেনি যশোবন্তী। তাই সেবায়, যত্নে, স্নেহে, প্রেমে সমস্ত সময় নবলের জন্য নিজেকে উজাড় করে দিল যশোবন্তী। এক এক সময় মনে হতো সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নের রাত বুঝি আসেনি তার জীবনে। সেই তীব্র আলো জ্বলছে সদ্য চুনকাম করা বাংলোর ঘরে। মসলিনের পাঞ্জাবি আর পায়জামা পরে শ্লথ দেহে রক্ত চক্ষু কুয়ার সাহেব, কিন্তু বড় নিষ্ঠুর এই বাস্তব জীবন। সে রাতটাকে কি ইচ্ছে করলেই অস্বীকার করতে পারে যশোবন্তী? কখনো কখনো মাঝরাতে দেখেছে নবল জেগে উঠে চেয়ে আছে তার দিকে। অদ্ভুত বিজাতীয় একটা বিদ্বেষ তার চোখে। দেখে চাবুক খেয়েছে মনে মনে যশোবন্তী। তাদের সযত্নে গড়ে তোলা সুখ শান্তির দিন কটা ভেঙে চুরে গিয়েছে এক নিমেষে। এই দ্বন্দ্ব আর বিদ্বেষের মধ্যেই জন্মালো যশোবন্তীর ছেলে। ছেলে মানেই বংশধর। উৎসব পড়ে গেল ঠাকুর সাহেবের বাড়িতে। যশোবন্তী খুব কষ্ট পেয়েছিল, বাঁচবার আশা ছিল না, কিন্তু তাকে দেখতে এলো না নবল। যখন জ্ঞান হলো, যশোবন্তী প্রথমেই খুঁজছিল নবলকে, কিন্তু কোথায় নবল? জয়পুরের বাড়ি বন্ধ। নবল চলে গিয়েছে বোম্বাই। সব বুঝে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে নিল যশোবন্তী। আর সেদিনই খবর নিয়ে এলো শ্যামগড়ের একজন কর্মচারী, ছেলের জন্য 1 লাখ টাকা দিচ্ছেন কুয়ার সাহেব। বৃত্তি ঠিক করে দিলেন মাসে 500 টাকা। নবল ফিরল 3 মাস বাদে। বদলে গিয়েছে একেবারে। মদ খাচ্ছে, অশ্লীল রসিকতা করছে, রূঢ় ব্যবহার, রুক্ষ কথাবার্তা। অথচ যত ঘৃণা তার যশোবন্তীর উপর। ছেলেটার উপর আক্রোশ হলেও বুঝতুম। সব কথা আমাকে বলল নবল। বলল সে যশোবন্তীকে ছাড়তে পারছে না, নিজেও সজ্ঞান হতে পারছে না। তাই তার আচার আচরণ একান্ত কাপুরুষের মতন। আর রোজগার, ছেলের জন্য যে টাকা আসে তা সে ছোঁয়ও না। তার বাপের যথেষ্ট টাকা আছে। শুনে আমি তাজ্জব বনে গেলাম, লজ্জিত হলাম। নবল বলল, দেখ, আমি এত অত্যাচার করি, একটা কথা বলে না। ওর যদি দোষ দেখতাম তাহলে আমার ব্যবহারের যুক্তি থাকতো। ও শুধু বলে তার চেয়ে আমাকে মেরে ফেলো। আমি একটা কাপুরুষ মালহোত্রা। আমি বললাম, আমি যদি তুমি হতাম নবল, তাহলে যশোবন্তীর থেকে দূরে থাকতাম। কেননা একটা কিছু বেপরোয়া করে ফেলবার সময় ছিল তখন। এখন দেরি হয়ে গিয়েছে।
আমার তো তাই মনে হয়, শুনে উঠে এসেছিল নবল। সেই রাতেই আমরা চলে আসব, সব ঠিকঠাক। হঠাৎ যশবন্তীর আত্মচিৎকার শুনে ছুটে গেলাম। বিষ খেয়েছে নবল। আমি একমাত্র ডাক্তার আশেপাশে কমাইলের মধ্যে। আমি আর যশবন্তী প্রাণপণে জুঝলাম সেই রাতে। যশবন্তীকে আমি বললাম, শক্ত হতে হবে মিসেস দেবনাগ, এই সময় আপনাকে তো ভেঙে পড়লে চলবে না। কেন, ওর কি আপনি খারাপ অবস্থা দেখছেন? সিরিয়াস বলে কথা হারিয়ে গেল। যশবন্তীর চোখে পলকে একটা মরিয়ে আসার ছায়া খেলে গেল। দেখে আমার করুণা হলো, তারপরেই আশঙ্কা হলো, নবলের মৃত্যুতে যশবন্তী যদি মুক্তি পায় হাজার বিড়ম্বনা থেকে, তাহলে আমি খুশি হবে? ছি ছি, আমি না ডাক্তার। বললাম, এখনো কিছু বলবো না, দেখি। ভোরে তাকে আনলাম বম্বে। বিপদটা কাটলেও সেই রাতেই, তবু নার্সিংহোমে রাখলাম। 7 দিন ধরে যশবন্তীকে নিয়ে বম্বের দ্রষ্টব্য সব জায়গা দেখালাম ঘুরে ঘুরে। খুব ভালো লাগছে ওর, বুঝলাম। নবলও বলতো, মালহোত্রার সঙ্গে যাও না যশবন্তী, ঘুরে এসো। চৌপাটিতে ঘুরতে ঘুরতে চামেলির বেনি কিনে দিয়েছিলাম মনে পড়ছে। মাথা নিচু করে স্ফীত হেসে চুলে বেনি পড়েছে যশবন্তী। দেখতে আমার খুব ভালো লেগেছিল সেন সাহেব। যে যশবন্তীকে হাসতে দেখলে আমি অনাত্মীয়, আমারই ভালো লাগে। তার এতটুকু হাসি মুখ সহ্য করতে পারল না নবল। একটু ভালো হয়ে উঠতেই গালাগালি শুরু করলো। আবার যশবন্তী গুটিয়ে নিল নিজেকে। নবলকে দেখে শুনে আমার মনে একটা ভয় হলো, হয়তো ওর ম্যানিয়া দাঁড়িয়ে যাবে। সমস্ত ব্যাপারটাই তো বিশ্রী। যশবন্তী পরে সেই রাতে আমার সঙ্গে দেখা করতে এলো সেন সাহেব। স্পষ্ট বলল, নবল যে ছেলেটাকে ভালোবাসে তার কারণ হচ্ছে ও বোঝে যশবন্তী ঘৃণা করে ছেলেটাকে, তাই ছেলেটাকে ভালোবেসে ও যশবন্তীর উপরই শোধ তোলে। এ যদি দুদিনের ব্যাপার হতো তো সইতে পারত যশবন্তী, কিন্তু সারা জীবন ধরে এই জোড়াতালি টেনে চলা কি সম্ভব? আর এখন শুধু নবলকে ভরসা করে দেশে ফিরতে ভয় পায় যশবন্তী। কি করে বসবে তার ঠিক কি? আমি যদি সঙ্গে যাই তবে ভরসা পাবে যশবন্তী। আমি বললাম, আমার সঙ্গে কদিনের চেনা তার, আমি তাকে ভরসা দেব? যশবন্তী বলল, সমস্ত জীবনটার ইজ্জত তার চলে গিয়েছে, এখন খড়কুটো ধরেই বাঁচতে চাই সে। তাছাড়া নবল তো আমার বন্ধু, তাকেই বা আমি ছাড়বো কি করে, যদি সে আবার আত্মহত্যার চেষ্টা করে? আর চোখে তাকালাম। সাদা রেশমের শাড়ির ফাঁকে চলি অনাবৃত করেছে গৌরদেহের খানিকটা। গলায় কানে হাতে হিরে জ্বলছে, কি আকর্ষণ! চোখে জল নেই। বললাম, আমি রাজি আছি। আমার হাতটা একটু চেপে ধরল যশবন্তী, উষ্ণ শেষ ডাকতো হাত। তারপর চলে গেল তড়িতে। আমার মনে হলো, যদি কুয়ার সাহেবের স্মৃতি এতই ঘৃণিত যশবন্তীর কাছে, তবে তার উপহারের গহনাগুলি বা কেন পড়ে থাকে সে? গায়ে পৌঁছিয়ে কি হয়েছিল তা আপনাকে বলেছি সেন সাহেব। নবলের বাবা মা ছেলের মনোকষ্ট বুঝেছিলেন। তাদের চোখে যশবন্তীর কোনো দোষ ছিল না। তাছাড়া আমিও ভেবেছিলাম, যদি নবলকে কোনো মতো সুস্থ করে তুলতে পারি, মানসিক বিকারটা কাটাতে পারি, সুখী করতে পারি পরিবারটাকে। সেন সাহেব, আপনি কি বললেন সে আমার অহমিকা? আমি বলি মূর্খতা। আর আমি তারই দাম দিচ্ছি 20 বছর ধরে। বেশ ভালো ছিল নবল। আমার কাছে বলেছিল যে সে ভালো করেই বুঝেছে নিজেকে এমনি করে নষ্ট করে কোনো লাভ নেই, এবার সে সুখী করবে যশবন্তীকে। কিন্তু বড় ভয়ঙ্কর নেশা, আত্মনিপীড়ন, আত্মনিগ্রহ, করুণা
আকর্ষণ আর ভালোবাসা প্রত্যাখ্যান। এর একটা বেড়া পাকাছে, তার মধ্যে যে পড়েছে সে তো বেরিয়ে আসবার পথ ভুলে গিয়েছে। একেই বলি আমি ভূতে পাওয়া। নিজের ভূত নিজেরই ঘাড়ে চেপে বসল নবেলের। যে মরফিয়া খুব বেশি প্রয়োজন ছাড়া খাবে না, তাই সে খেয়ে বসল। তারপরে সেই রাতের কথা তো আপনাকে বলেছি, আমি আর যশোবন্তী পাশের ঘরে মরছে নবল। যত মরিয়া হয়ে উঠেছে যশোবন্তী, তত সুন্দর দেখাচ্ছে তাকে। 10 জন পুরুষের দৃষ্টি আকর্ষণ করলে এত সুন্দরী হয়ে ওঠে মেয়েরা। সেন সাহেব বলল, তারপরে এই আপনার সঙ্গে দেখা? দেখা আর হলো কোথায় সেন সাহেব, আসল কথাই তো বলিনি। সেদিন চলে এলাম বটে, কিন্তু যশোবন্তীকে ভুলতে পারলাম না। জয়পুরে এসে অপেক্ষা করলাম, যদি কোনো খবর দেয় যশোবন্তী। নবলের জন্য তো আমার কথা মনে হতে পারে তার। কোনো খবরই মিলল না। 1 বছর কেটেছে। আমি বম্বেতে সেই নার্সিংহোমে ঘষছি। হঠাৎ সকালে হৈ হৈ করে ঘরে ঢুকলো নবল। দেখে যা আশ্চর্য হলাম, আমি যেন স্বপ্ন দেখছি। নবলের স্বাস্থ্য ফিরে গিয়েছে, সুন্দর হয়েছে, ঝলমল করছে চেহারা। বলল, মালহোত্রা, তুমি আমার জন্য যা করেছো তার প্রতিদান তো দিতে পারবো না। আজ তোমাকে ধরে নিয়ে যাব। যশোবন্তী গাড়িতে বসে আছে। আবার যশোবন্তী? বললাম, নবল, এখন নয়, সন্ধ্যার আগে নয়, অপারেশন আছে একটা। সন্ধ্যার পর একাই এলো নবল। বলল, গল্পটার শেষটা তোমায় শুনতেই হবে মালহোত্রা। শেষটা কি জানো সেন সাহেব? আমি চলে আসবার পরই নবলকে যশোবন্তী বলেছিল তাকে ত্যাগ করতে। বলেছিল আর একবার বিয়ে করুক নবল, তাকে ছেড়ে দিক। কুয়ার সাহেবের খবর এসেছে বুঝি, দৃঢ় ভাষণে বলছিল নবল। যশোবন্তী বলেছিল শ্বশুরের ইদারায় গভীর জল আছে, তার আর ভাবনা কি, মরে যেতে রাজি আছে যদি নবল সুখী হয়। তখন একটা বেপরোয়া সিদ্ধান্ত নিয়েছিল নবল। কাউকে না জানিয়ে গিয়েছিল শ্যামগড়। দরবারি নিয়ম মানতে গেলে কুয়ারের সঙ্গে দেখা হতো না তার, তাই সন্ধেবেলা ঢুকেছিল চট করে কাজ করে। অতর্কিতে তাকে ঢুকতে দেখে চমকে গিয়েছিল কুয়ার সাহেব। তিনি রুখে উঠবার আগেই নবল বলেছিল সে যশোবন্তীর স্বামী। আর যা যা বলেছিল সে কথাগুলোর মানে নেই, বোধহয় বলছিল কুয়ার সাহেবকে সে খুন করতে চায়। খুব নাটকীয় কথাবার্তা, সন্দেহ নেই। গোলমাল শুনে একে একে ছুটে এসেছিল ম্যানেজার, চাকর বাকর, আমিন, করণ। সুন্দর চেহারার সাহেব একজন, সে বুঝি কুয়ারের সেক্রেটারি, সেও এসেছিল। তাদের দেখে হতবুদ্ধি কুয়ার হাউ হাউ করে কেঁদে উঠেছিল। বলেছিলেন, উইলি, এই লোকটা আমাকে খুন করতে চায়। মদ্যপানে ঢুলু ঢুলু চোখ, কোমর থেকে সিল্কের পায়জামা খসে পড়বে ভয়ে কর দিয়ে বাঁধা, ফর্সা ও নির্বুদ্ধি মুখখানায় ভয়ের ছাপ। চোখে জল। কুয়ার সাহেবকে দেখে হঠাৎ হাহা করে হেসে ফেলেছিল নবল। বলেছিল, আমার হাতে কি অস্ত্র আছে? নবলের কথা শুনে কুয়ার সাহেব ছোট ঘোলাটে চোখ দুটো পিট পিট করে মনে করতে চেষ্টা করলেন, কিন্তু মনে করতে পারলেন না। বললেন, যশোবন্তী? কোন যশোবন্তী? আমি শুধু কিশোরীকে জানি। কিশোরী কোথায়? ম্যানেজার নবলকে পাশের ঘরে নিয়ে বললেন, কুয়ার সাহেবের বিমাতার একটি ছেলে হয়েছে। ওয়ারিশন বেড়ে গেল বলে কুয়ারের মন খারাপ। তাছাড়া ইদানিং আফিং খানুনি, মাথা সবসময় ঠিক কাজ করে না। অপারেশন করাতে গিয়ে মারা গিয়েছে একটি মেয়ে। তার ভাইরা 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছে কুয়ারের কাছে। বড় বিপদে আছেন বনবীর সিং। আর একটা কথা কি, কুয়ারের অত মনে থাকে না, ভুলে গেছেন। ম্যানেজারের অবশ্যই মনে আছে যশোবন্তী দেবীকে টাকা দেওয়া হয়েছিল, জমিও। কেন, নবল কি আরও কিছু চায়? তাহলে লিখে আর্জি দিতে হবে,
বিবেচনা করবে স্টেট। নবল মাথা নাড়ল, বলল, কুয়ারের মনে নেই? একদম নয়। চিন্তিতভাবে মাথা নাড়লেন ম্যানেজার। বললেন, স্মৃতিশক্তি বড় দুর্বল, সে কারণে কোর্ট থেকে তার গদির দাবি নাকচ করে দিতে পারে। তখন একটা অদ্ভুত ধাক্কা খেল নবল। বলল, মালহোত্রা, সেই মুহূর্তেই আমি বুঝলাম কি মূর্খতা করেছি আমি। ভেবে দেখো, মাঝখানে যে রয়েছে বলে আমার আর যশবন্তীর মধ্যে আড়াল ছিল, সে যশবন্তীকে মনেই রাখেনি। তার কোনো অস্তিত্বই নেই কুয়ারের কাছে। সেই প্রথম মমতা হলো আমার যশবন্তীর জন্য, স্নেহ হলো। বলো মালহোত্রা, এখন তুমি আমাকে কি বলবে? যশবন্তীর কাছে ফিরেছি যখন, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে আমার। সেই যেন আমি প্রথম চিনলাম যশবন্তীকে। তার দুঃখে নিঃসংকোচে কাঁদলাম আমি। আর মনে হলো আমার দুই হাতে ধরে যশবন্তীকে, সব লজ্জা ঢেকে দিই তার। বলো মালহোত্রা, কি যন্ত্রণা পেয়েছে যশবন্তী কটা বছর ধরে। কুয়ার সাহেব অত্যাচার করেছে, তার কলঙ্ককে জয়ধ্বনি দিয়ে পুজো করেছে সমাজ। বলেছে ক্ষেত্রজ পুত্রের মায়ের সৌভাগ্যের শেষ নেই। আর আমি করেছি অবিচার। সেই সন্ধ্যায় নিজের ঘরে ফিরলাম যখন, বুঝিবা আমার চোখে মুখে সেই সব কথা লেখা ছিল। খাটে হেলান দিয়ে পাথর হয়ে দাঁড়িয়েছিল যশবন্তী। ঘরে আলো ছিল না। আমি আলো জ্বালালাম, ডাকলাম যশবন্তীকে। আর আমার বুকের মধ্যে এই প্রথম ভেঙে পড়ল যশবন্তী। সেন সাহেব, আমার মনে হলো বড় মূর্খ আমি। দেখুন, ওদের ভাঙা আপনা থেকেই জোড়া লেগে গেল। আমার ভূমিকাটা কি মূর্খের মতো নয়? আরও কি জানেন, তবু আমি গেলাম নবলের সঙ্গে। গিয়ে দেখলুম আমি হলাম তৃতীয় ব্যক্তি। যশবন্তীর সংসারে তার নিজের জায়গা খুঁজে পেয়েছে। আমার উপস্থিতি বা অস্তিত্ব সবগুলোই অবান্তর তার কাছে। তাই আর যাইনি। বলুন আপনি, একেবারে ফালতু হয়ে যেতে ভালো লাগে? সেন সাহেব বললেন, যশবন্তীর স্বামী এখনো জীবিত? নিশ্চয়ই, বেশ নাম করা উকিল। ছেলে পড়ছে সিন্ধিয়া স্কুলে, বড় ছেলে বিলেতে। হাসপাতাল কুয়ার সাহেবের দেয়া টাকায়। কি দরকার ওদের সে টাকায় বলুন? বহু টাকার রোজগার করে নবেল। কিন্তু আমার কথাটা ভাবুন, সেই থেকে কি হলো? না বিয়ে করলাম, না কাজকর্মের উন্নতি করেছি। ইন্দোরে ডাক্তারি করি, আপনাদের মতো এক্সরে সেলস ইঞ্জিনিয়ারদের মারফত কিছু টাকা করি পাই। কীরকম যেন হয়ে গেলাম। আমি একটা মূর্খ, তাই না সেন সাহেব? বলে হাসতে লাগলেন মালহোত্রা। হাসতে লাগলেন ব্যঙ্গের সুরে। তারপর বিষম খেয়ে কাশতে কাশতে থামলেন। ট্রেন আসছে। লাল আর সবুজ আলোর বিজ্ঞাপন জ্বলছে মাথার উপর। তার আলো এসে পড়েছে মালহোত্রার মুখে। করুণ একটা হতাশার ছাপ আঁকা সুদর্শন একখানা মুখ দেখে সেন সাহেবের মনে হলো সে হাসিটা যেন কান্নার সুর ঘেঁষে বেরিয়ে গেল। দুজনে পাশাপাশি চলতে লাগলেন।